অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস 'বনের ধারে বাস'। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম ৪টি পর্বের লিংক আমি এই পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির শেষ পর্ব। সবাই নিশ্চয়ই শেষ পর্বের জন্য খুবই অপেক্ষা করে আছেন। তাহলে আর দেরি না করে শুরু করছি। ভোরের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়তেই বদনসুন্দরবাবুর চিৎকারে ঘুম ভেঙে গেল প্রাণেশের। ধড়মড়িয়ে উঠে পড়ল সে। দরজা খুলল। বাইরে এসে দেখল সাঁকোর ওপর তিনি দাঁড়িয়েছিলেন। শব্দ শুনে মুখ ঘুরিয়ে বললেন, নেই, লোকটা নেই। মানে? এগিয়ে গেল প্রাণেশ। কাল ঘরে যাওয়ার আগে হারানচন্দ্রের ডেড বডিটা আমি এখানে রেখে গিয়েছিলাম। এখন ঘুম ভাঙার পরে এসে দেখি ওর শরীরটা নেই। বলার সময় বদনসুন্দরবাবুর গলার স্বর কেঁপে যাচ্ছিল। সে কি? প্রাণেশের মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো। সে দ্রুত আশেপাশে নজর করে হারানচন্দ্রের মৃতদেহকে দেখতে পেল না। হতভম্ব হয়ে সে ফিরে তাকালো বদনসুন্দরবাবুর দিকে। শরীরে তো প্রাণ ছিল না। সাপের পেটে মাথা ঢুকে গেলে কি করে প্রাণ থাকবে? চারপাশে আরো একবার তাকিয়ে নিয়ে বদনসুন্দরবাবু বললেন, একটা সাপের পক্ষে আস্ত শেয়াল খেয়ে দিন ১৫-র মধ্যে আর কিচ্ছু খাওয়া সম্ভব নয়। তাই দ্বিতীয় সাপটা ডেড বডি খেতে পারে না। তাহলে লোকটা কার পেটে গেল? এমন তো হতেই পারে ২ নয়, তার চেয়ে বেশি সাপ এই জলে আছে। প্রাণেশ জলের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে। কিছু দেখতে পেল না। কিন্তু ব্যাপারটা থানায় জানানো দরকার। আমি থানায় যাচ্ছি। তুমি কি বন্যাদের গ্রামে গিয়ে খবরটা দিতে পারবে? এখন রোদ উঠে গেছে, সহজেই যেতে পারবে, বদনসুন্দরবাবু বললেন। মাথা নাড়ল প্রাণেশ। যাচ্ছি, কিন্তু লোকটা যে আন্দামানে যাবে বলে টাকা চাইছিল আমরা দেইনি, এ কথা বলবো? যা সত্যি তাই বলবে। কিন্তু ওর মৃতদেহটা কোথায় গেল সে ব্যাপারে কি বলবো? কোথায় গিয়েছে তা যখন আমরা জানি না, তখন পুলিশ যা বলবে সেটা শোনাই আমাদের উচিত। আমি যাচ্ছি। রাতের পোশাক বদলে বদনসুন্দরবাবু কয়েক মাইল দূরের থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রাণের সময় নিল। প্রাতকৃত্য সেরে সে চা বানিয়ে খেয়ে নিতে নিতে ভাবছিল ঠিক কিভাবে বন্যাদের গতরাতের ঘটনাটা জানাবে। এই সময় সে দেখতে পেল বন্যা তার মায়ের সঙ্গে ধীরে ধীরে হেঁটে আসছে। কাল যে মেয়েটা এইভাবে আহত হয়েছে তাকে আসতে দেখে সে এগিয়ে গেল সাঁকোর উপর। এ কি, এই শরীর নিয়ে তুমি এসেছো কেন? কিছুই শুনল না মেয়ে, বলল আপনাদের অসুবিধে হবে। বন্যার মা যে সন্তুষ্ট না তা তার গলার স্বরে বোঝা গেল। মেয়ে মাকে বলল, মা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। দেখাতে হবে না, আমি তো আগেও দেখেছি, তুই এখানে বসে থাক। আঙুল তুলে সাঁকোটাকে দেখিয়ে দিল মা। প্রাণেশ নিজেকে শক্ত করল। কথা জানানোর দায়িত্ব তাকে দিয়ে গেছেন বদনসুন্দরবাবু। অপ্রিয় হলেও তাকে বলতে হবে। প্রাণেশ বলল, কাল রাত্রে এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। দুজনে একটু অবাক হয়ে প্রাণেশের দিকে তাকালো। প্রাণেশ বলল, কাল আপনাদের ওখান থেকে ফেরার পর দেখি হারানবাবু এখানে বসে আছে। সে আন্দামানে চলে যাওয়ার জন্য টাকা চাইছিল, আমরা দিতে রাজি হইনি। তাকে চলে যেতে বলে আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম। রাতে ওর চিৎকার শুনে দেখলাম এখানকার সেই সাপ দুটোর একটা ওকে গিলে ফেলেছে। আমাদের মার খেয়ে সাপটা মরে যায়। ওর দেহ ওই দেখুন ওখানে পড়ে আছে। হারানবাবুর প্রাণহীন দেহ সাঁকোর উপরেই রাখা ছিল, কিন্তু সকালে আর সেই দেহকে দেখতে পাচ্ছি না। কথা শেষ হওয়া মাত্র চিৎকার করে কেঁদে উঠল বন্যার মা। দু হাতে মাথা চাপড়াতে লাগলো। বন্যার মুখের দিকে তাকালো প্রাণেশ। জলের দিকে অনেকটা সময় তাকিয়ে থেকে সে বলল, আপনি ঠিক বলছেন, লোকটার শরীরে প্রাণ ছিল না? প্রাণেশ মাথা নাড়ল, না, ছিল না। হঠাৎ চেঁচিয়ে উঠল বন্যা। মায়ের দিকে তাকিয়ে ধমকে বলল, কাঁদছো কেন?
ও তো অনেকদিন আগেই আমার কাছে মরে গিয়েছিল। তারপর প্রাণেশকে বলল, কিছু মনে করবেন না, আজ রান্না করতে পারবো না, মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। প্রাণেশ দেখলো আসার সময় মেয়েকে ধরে ধরে মা নিয়ে এসেছিল, যাওয়ার সময় কেঁদে যাওয়া মাকে ধরে ধরে মেয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেছে। মাঝ রাস্তায় একজন সাইকেল আরোহীকে পেয়ে গিয়েছিলেন বদন সুন্দরবাবু, তাই থানায় পৌঁছাতে বেশি সময় লাগলো না। হাঁটতে হলো কম পথ, গঞ্জের মুখেই থানা, এদিকে লোকজন কম, বাড়িঘর বেশি নেই। এই সকালে একজন ছাড়া কাউকে দেখতে পেলেন না বদন সুন্দরবাবু। লোকটি বারান্দায় উবু হয়ে বসে চোখ বন্ধ করে দাঁতন করছে। লোমস্য শরীর, আর খানিকটা লোম বেড়ে গেলে বন মানুষ বলে ভুল হতো। মুখে নিমের দাঁতন ঢুকিয়ে এমন ভাবে ঘষছেন যে তার মুখ একদিকে কাত হয়ে গিয়েছে। এই লোকটা নিশ্চয়ই থানার সেপাই বা ওইরকম কেউ। বদন সুন্দরবাবু গলা খাকারি দিলেন, এই যে ভাই। উবু হয়ে বসা লোকটি চোখ খুলল, কথা বলল না। এখন কি বড়বাবুকে পাওয়া যাবে? বদন সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন। থুক করে দাঁতনের রস মাটিতে ফেলে লোকটি জিজ্ঞাসা করল, কি চাই? বিরক্ত হলেন বদন সুন্দরবাবু, তবু বললেন, একটা কথা বলতে এসেছি। বলে ফেলুন। আপনি আপনি আমাকেই খুঁজছেন? ও, বুঝতে পারিনি। নমস্কার, আমার নাম বদন সুন্দর। থামিয়ে দিয়ে বড়বাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে জিজ্ঞাসা করলেন, সমস্যা কি? যা বলার তাড়াতাড়ি বলুন, দাঁতন শেষ হলেই আমার বড় পেয়ে যায়। গড় গড় করে বদন সুন্দরবাবু কোথায় আছেন, কোন অফিসে চাকরি করেন তা জানিয়ে সংক্ষেপে গত রাতের ঘটনা জানিয়ে দিলেন। সর্বনাশ! বড়বাবু আবার থুতু ফেললেন। তাই তো খবরটা দিতে ছুটে এলাম। কেউ তো ভালো খবর দিতে থানায় ছুটে আসে না। লোকটাকে আপনি সাপের মুখ থেকে টেনে বের করেছিলেন? বড়বাবুর চোখ বড় হলো। আমি একা নই, আমার সহকর্মীও সঙ্গে ছিল। ও, কি সাপ? একটা মানুষ গিলে খেতে পারে এমন সাপ কি এদেশে আছে? কাল রাত্রে নেশা করেছিলেন নাকি? শুনেছি আফ্রিকায় পাইথন, না না, অ্যানা অ্যানাকোন্ডা নামের একটা সাপ বড় চেহারার মানুষকেও টুপ করে গিলে ফেলে। সেই সাপকে এখানে দেখেছেন নাকি? ব্যঙ্গের হাসি হাসলেন বড়বাবু। কি সাপ জানি না, তবে খুব বড় সাপ। তার মৃতদেহ গেলেই দেখতে পাবেন। হ্যাঁ, সাপটাকে মেরে ফেলেছেন? ভুলেও মুখে ও কথা উচ্চারণ করবেন না। বন্য প্রাণীকে হত্যা করা এখানে নিষিদ্ধ। তা যাকে গিলেছিল সে কি ওর পেটে থেকে গিয়েছে না বেরোতে পেরেছে? বড়বাবু প্রশ্ন করলেন। সেটাই বোঝা যাচ্ছে না, লোকটাকে কোথাও পাওয়াও যাচ্ছে না। আমরা ওকে মৃত অবস্থায় টেনে বের করেছিলাম। সকালে উঠে দেখলাম মরা সাপ পড়ে আছে, কিন্তু লোকটার মৃতদেহ কোথাও নেই। তাই আপনার কাছে ছুটে এলাম, বিনীত গলায় জানালেন বদন সুন্দরবাবু। সর্বনাশ! মরে যাওয়ার পর আবার বেঁচে উঠে চলে গেল নাকি লোকটা? জীবনে এমন ভুতুড়ে কাণ্ড তো শুনিনি। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। বড়বাবু বেশ তড়িঘড়ি করে ভেতরে চলে গেলেন। বদন সুন্দরবাবু বেশ অবাক হয়ে তাকালেন। এরকম পুলিশের বড়বাবু তিনি আগে কখনো দেখেননি। বাইরে রোদ চড়া হচ্ছে, এই রোদ মাথায় নিয়ে তাকে ফিরতে হবে। প্রায় মিনিট 10 পরে ভেতরের ঘর থেকে গলা ভেসে এলো, চলে আসুন। ভেতরে ঢুকে অবাক হলেন বদন সুন্দরবাবু। লোমশ লোকটি এখন পুরোদস্তুর পুলিশের পোশাকে টেবিলের ওপাশের চেয়ারে বসে। বললেন, বসুন। একটা খাতা টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম বলুন। বদন সুন্দরবাবুর নাম শুনে চোখ তুললেন। বাহ, বেশ নতুন নতুন নাম তো। আমার পিতামহী রেখেছিলেন। ভারী ভালো। আচ্ছা, এবার বলে যান যা একটু আগে আমাকে বলেছিলেন। বড়বাবুর কথায় বদন সুন্দরবাবু কথাগুলো আবার বলে গেলেন। দ্রুত হাতে তার নির্বাচিত অংশ লিখে নিয়ে বড়বাবু বললেন, এখান থেকে আপনার ওখানে যেতে কিরকম সময় লাগবে? সেটা নির্ভর করছে আপনি কিভাবে যাচ্ছেন তার উপর। ও, আমি কি দৌড়ে যাব বলে ভেবেছেন? সরকার আমাকে একটা গাড়ি দিয়েছেন। গাড়িতে খুব বেশি হলে ঘন্টা দেড়েক সময় লাগবে।
ও, চলুন। এমনটা আশা করেননি বদনসুন্দরবাবু। বড়বাবু গাড়ির চালক। তিনি পাশে বসে পথ দেখাচ্ছেন। রাস্তা পিচের নয়, গর্তে চাকা পড়লে গাড়ি লাফাচ্ছে। বড়বাবু বললেন, কি অবস্থা! কোথায় চাকরি করছি তা যদি বড় কর্তারা একবার এসে দেখে যেতেন। হুম, আপনি কিভাবে এসেছেন? একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল তো, তার সঙ্গে। হো। গাড়ির আওয়াজ পেয়ে সামনে এসে দাঁড়ালো প্রাণেশ। গাড়ি এলে তা থেকে বদনসুন্দরবাবুর সঙ্গে পুলিশের পোশাক পরা একজনকে নামতে দেখে সে ইনিই বড়বাবু আন্দাজ করে নিল। কাছে এসে বড়বাবু জিজ্ঞাসা করলেন, এটিকে? আমার সহকর্মী, নাম প্রাণেশ। সাপটা কোথায়? প্রাণেশ হাত তুলে দেখিয়ে দিতে বড়বাবু সাপটার পাশে চলে গিয়ে ভালো করে দেখলেন। বিরল প্রজাতির সাপ। বন্য প্রাণী দপ্তর জানতে পারলে আপনাদের তো 12টা বাজবেই, আমার ভোগান্তি 10 গুণ হবে। যত তাড়াতাড়ি পারেন সাপটাকে এখান থেকে বিদায় করুন। কিন্তু সাপটাকে না মারলেও লোকটাকে গিলে ফেলতো, প্রাণেশ বলল। দারোগা খেঁকিয়ে উঠলেন। কি ক্ষতি হতো? এখন ডেড বডি কোথায়? কেউ তো গিলে ফেলেছে। বাজে কথা একদম বলবেন না। বদনসুন্দরবাবু বোঝাবার চেষ্টা করলেন। সাপের পেটে পুরোটা যাওয়ার আগেই লোকটা মরে গিয়েছিল। ওর ডেড বডি সাপের মুখ থেকে বের করে আমরা সাপটাকে মেরে ফেলেছি। কেন মারলেন? সাপটাকে বেঁধে রাখলে যে সাইজ বলছেন, হইচই পড়ে যেত। তাছাড়া বন্যপ্রাণী হত্যা করার কোনো রাইট সরকার আপনাদের দেয়নি। লোকটা ডেড বডি বের করে সাপটাকে বেঁধে রাখেননি কেন? দারোগা জিজ্ঞাসা করলেন। ওরে বাবা, অত বড় সাপটাকে বাঁধার ক্ষমতা আমাদের হবে না। তাছাড়া লোকটা মরে গেছে দেখে এত রাগ হয়েছিল যে সাপটাকে লাঠি পেটা করেছিলাম। বদনসুন্দরবাবু বললেন, বেশ করেছেন। এখন দয়া করে লোকটার ডেড বডির কথা আর উচ্চারণ করবেন না। দারোগা বললেন, লোকটাকে নিশ্চয়ই চেনেন। নাম কি? প্রাণেশ বদনসুন্দরবাবুর দিকে তাকালো। তিনি নামটা বললেনও। তার মানে আপনারা লোকটাকে চেনেন? ওর ফ্যামিলি কোথায় থাকে? একটু ইতস্তত করে বদনসুন্দরবাবু যতটুকু জানেন ঠিক ততটুকুই বললেন। সব শুনে দারোগা জিজ্ঞাসা করলেন, এই হারানচন্দ্র কি কাজ করত? যতদূর জানি কোনো কাজই করত না। টাকা ধার করে বেড়াতো। টাকার জন্য বউয়ের উপর হামলা করত। ওর বউ লোকের বাড়িতে কাজ করত। আচ্ছা, কোথায় থাকতো ওরা? হারানচন্দ্র কোথায় থাকতো জানি না। ওর বউ পাশের গ্রামে তার বাবা মায়ের সঙ্গেই থাকে। লোকটা এত বদ ছিল যে ওর বউ বাপের বাড়িতে চলে এসেছিল। আপনার এখানে হারানচন্দ্র এসেছিল কেন? টাকা চাইতে। ও নাকি সব ছেড়ে দিয়ে আন্দামানে চলে যাবে, তাই যাওয়ার ভাড়া চাইতে এসেছিল। ও, আপনার কাছে কেন এসেছিল? ওর বউ আমার এখানে রান্নার চাকরি করে, সেই সূত্রে। তাই বলুন। কি নাম ওর বউয়ের? বন্যা। হ্যাঁ? বাবা, এ তো বেশ আধুনিক নাম। তাকে খবর দিয়েছেন? হ্যাঁ, সে তার মাকে নিয়ে এসেছিল, সব জেনে গিয়েছে। মাথা নাড়লেন দারোগাবাবু। তারপর বললেন, আর কিছু না হোক ওই বিরল প্রজাতির সাপটাকে মারার জন্য আপনারা বিপদে পড়তে পারেন। তাই এসব গল্প বাইরে প্রচার না করাই ভালো। মরা সাপটাকে সরিয়ে ফেলুন। আর ওই হারানচন্দ্র সম্পর্কে যে গল্প এতক্ষণ আমাকে বললেন, তা একদম ভুলে যান। হারানচন্দ্র আপনাদের এখানে আসেননি। কোনো কথা হয়নি আপনাদের সঙ্গে। তার ডেড বডি কোথায় গিয়েছে তা যখন আপনারা জানেন না, তখন জীবিত থাকলে কোথায় গিয়েছে তাও আপনাদের জানার কথা নয়। অতএব সে সাপের পেটে যাওয়ার সময় মারা গিয়েছে, এই কথা কাউকে বলার দরকার নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। দারোগা গম্ভীর গলায় বললেন, কিন্তু হারানচন্দ্রের বউ এবং তার মা তো এখানে এসে জেনে গিয়েছে। কি জেনেছে? আপনারা যা বলেছেন তাই তো জেনেছে। আপনারা যদি না বলে থাকেন তাহলে তারা কিছুই জানবে না। আপনাদের মুখে শুনেছে বলে যদি দাবি করে, তাহলে তার প্রমাণ দিতে পারবে না। তার ফলে ওর বউ আর বিধবাও হবে না। বাঙালি মেয়েরা বিধবা হওয়ার চেয়ে সারা জীবন শাঁখা সিঁদুর পরে সারা জীবন মাছ মাংসই খেতে চায়। এই সুযোগ মেয়েটা কি হাতছাড়া করবে? করবে না। দারোগা কথা শেষ করতেই খালের জলের ভেতরে আলোড়ন শুরু হলো।
ওরা অবাক হলো। দারোগা সাঁকোর ওপর থেকে ঝুঁকে দেখতে চেষ্টা করলেন। ঠিক তখনই প্রায় গলে যাওয়া একটা মানুষের শরীর জলের উপর ভেসে উঠল। মুহূর্তের জন্য বিশাল মাপের মুখটা জলের উপর উঠেই নিচে তলিয়ে গেল। দারোগা চিৎকার করে উঠলেন, হে কি! প্রাণেশ উত্তেজিত হয়ে বলল, ওই তো, ওই তো লোকটা। লোকটা মানে? দারোগা তাকালেন, হারানচন্দ্র? আগে তাই বলে মনে হয়েছে, তবে শরীর হেজে যাওয়ায় চিনতে অসুবিধা হচ্ছে। তবে ওই পোশাকই কালোর পরনের ছিল। বদন সুন্দরবাবু বললেন, সর্বনাশ! ওই লোকটা তো মরে গিয়েও ঝামেলা বাড়ালো। কি দরকার ছিল সাপের পেট থেকে ছিটকে বেরিয়ে আসার? সাপটা বোধহয় হজম করতে পারেনি, প্রাণেশ বলল। তাহলে বুঝুন, কি মানুষ বেরিয়ে এসে আপনাদের বিপদে ফেলল? দারোগা বললেন, ওকে ওপরে তুলুন, জলে ফেলে রাখা তো যায় না। অনেক চেষ্টার পরে দারোগা যখন হাত মেলালেন তখন শরীরটাকে ওপরে তোলা সম্ভব হলো। দারোগা জিজ্ঞাসা করলেন, ভালো করে দেখুন, এই মৃতদেহ সেই হারানচন্দ্রের বলে মনে হচ্ছে তো? বদন সুন্দরবাবু বললেন, আমার তাই মনে হচ্ছে, কিন্তু হারানচন্দ্র যে কাল এখানে এসেছিল এই কথা যে জানে না, সে চট করে বুঝতে পারবে না। কি কারণ? দারোগা চোখ ছোট করলেন। পুরো মুখটাই তো বসে গিয়েছে, তবু একটা আঁচ পাওয়া যাচ্ছে। চামড়াটারও পরিবর্তন হচ্ছে, তবে শরীরে এখনো পচন ধরেনি, কিন্তু সাপের পেটে থাকায় তা যেন হেজে গিয়েছে। বদন সুন্দরবাবু বললেন, তার মানে লোকটাকে ঠিকঠাক চিনতে অনেকেই পারবে না? আমার তো তাই মনে হয়। আপনি কি বলেন? প্রাণেশের দিকে তাকালেন দারোগা। উনি ঠিক কথাই বলেছেন, প্রাণেশ জবাব দিল। তা বলে কোনো সমস্যা নেই তা ভাবার কোনো কারণ নেই। লোকটা কে, কোত্থেকে এলো সেই কৈফিয়ত দিতে হবে। পোস্টমর্টেম করতে শহরে পাঠাতে হবে, অনেক ঝামেলা। ওই সাপটাকেও পাঠাতে হবে লোকটার ডেড বডির সঙ্গে। আমার উপর কি যে ভয়ঙ্কর চাপ পড়ে তা ভাবতে পারছেন? দারোগা মুখ বিকৃত করলেন। থানায় তো গিয়েছিলেন, সেখানে কজন পুলিশকে দেখেছেন? না মানে আমার তো চোখে পড়েনি, বদন সুন্দরবাবু বললেন। পড়বে কি করে? আমি ছাড়া আর দুজন সেপাই আছে, তাদের ঠেলে ঠুলে কাজে পাঠাতে হয়। উফ, আমি পাগল হয়ে যাব। শুনুন, চোখ বন্ধ করলেন দারোগা। আশেপাশে যখন কেউ নেই তখন সাপটাকে জলে ভাসিয়ে দিন, আর ডেড বডিটার একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় বলুন তো? বদন সুন্দরবাবু কোনো উত্তর খুঁজে পেলেন না। প্রাণেশও কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। মাথা দুপাশে একটু জোরে জোরে ঝাঁকিয়ে দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, ওই লোকটার শ্বশুর বাড়ি এখান থেকে কত দূরে? হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই, প্রায় আধ ঘন্টা লাগবে। ওর বউটাকে বলুন এখনই চলে আসতে। আমার নাম করে বললে বেশি দেরি করবে না, দারোগা বললেন। আমি যাব? প্রাণেশ জিজ্ঞাসা করল। বদন সুন্দরবাবু মাথা নাড়লেন। যাও, পথে যদি গ্রামের কাউকে পেয়ে যাও তাহলে তাকে দিয়েও খবর পাঠাতে পারো। প্রাণেশ পা বাড়ালো। তার যাওয়া দেখতে দেখতে দারোগা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কতদিন কাজে এসেছে? কিছুদিন হলো, বদন সুন্দরবাবু জানালেন। নাম কি? আগে প্রাণেশ। আপনার কথা শুনে তো? দারোগা বললেন। এসব কথা বাইরে বের হলে অসুবিধা হবে, বুঝতেই পারছেন। না না, তা হবে না। না হলেই ভালো। যাকে দাঁতন করেই চলে এসেছি। তা আপনার এখানে চা বিস্কুট পাওয়া যাবে তো? নিশ্চয়ই নিশ্চয়ই। বদন সুন্দর দ্রুত তার ঘরে ঢুকে গিয়ে একটা চেয়ার বের করে বাইরে এসে বললেন, আপনি এখানে একটু বিশ্রাম করুন, আমি চা বানিয়ে আনছি, বেশি দেরি হবে না। সে কি, আপনি চা করবেন? আপনার স্ত্রী? থেমে গেলেন দারোগা। হেসে মাথা নেড়ে নিঃশব্দে না জানালেও তার সঠিক অর্থ দারোগা বুঝতে পারলেন না। তার আগেই বদন সুন্দরবাবু রান্নাঘরে চলে গেলেন। গ্রামের কাছাকাছি পৌঁছালে যে কিশোরকে সে দেখতে পেল তাকে সে গতকাল দেখেছিল। কাছে ডেকে বলল, ভাই, তুমি বন্যাকে এখনই একটা খবর দেবে? কেন পারবো না, কি বলতে হবে বলুন? কিশোর বলল, বলবে খুব তাড়াতাড়ি অফিসে চলে আসতে, জরুরি দরকার আছে। শোনা মাত্র পেছন দিকে দৌড়ালো কিশোর। স্বস্তি পেল প্রাণেশ। সে অপেক্ষা করবে বলে প্রথমে ভেবেছিল।
বন্যা এলে ওকে সঙ্গে নিয়ে ফিরে যাবে বলে ভেবেছিল, কিন্তু তারপরেই সে মত পাল্টালো। তার সঙ্গে দেখা হলেই বন্যা যেসব প্রশ্ন করতে পারে তার জবাব সে দিতে পারবে কি? পারলেও দিতে একটুও ভালো লাগবে না। হারানচন্দ্রের শরীর সারা রাত সাপের পেটে থাকার পর কি বীভৎসভাবে বদলে গেছে তা দেখে এসে ওর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা না বলাই ভালো। একা বন্যার মুখোমুখি না হওয়ার জন্যে প্রাণেশ বাড়ির দিকে জোরে জোরে পা ফেলল। সাঁকো পেরিয়ে এসে সে দেখলো দারোগাবাবু চেয়ারে বসে আরাম করে চা খাচ্ছেন। তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন বদন সুন্দরবাবু। প্রাণেশকে দেখে তিনি বললেন, যাও, ভেতরে তোমার চা রেখে দিয়েছি। মাথা নেড়ে যখন ওদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল প্রাণেশ, তখন দারোগা প্রশ্ন করলেন, ওরা খবর পেয়েছে? হ্যাঁ, বন্যাকে আসতে বলেছি। প্রাণেশ রান্নাঘরের দিকে চলে গেল। বন্যা? বন্যাকে? দারোগা বদন সুন্দরবাবুকে জিজ্ঞাসা করলেন। যে লোকটাকে সাপের পেট থেকে পাওয়া গিয়েছে তার বউ। বদন সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এই অজপাড়া গায়ের মেয়ের নাম বন্যা? ভাবা যায়! আমি তো দুর্গা, কালী, সরস্বতী এইরকম কোনো নাম হবে বলে ভেবেছিলাম। ইন্টারেস্টিং। দারোগা বেশ কয়েকবার মাথা নাড়তে লাগলেন। তারপর বললেন, পরনের ছেঁড়া কাপড় বা লম্বা চট আছে? চট তো নেই, তবে ছেঁড়া কাপড় বোধহয় আছে, বদন সুন্দরবাবু বললেন। গুড, ঝটপট নিয়ে আসুন। নিয়ে এসে ওই ডেড বডির ওপর ভালো করে বিছিয়ে দিন, যাতে ওটা দেখা না যায়, দারোগা বললেন। ঘরে ছেঁড়া কাপড় ছিল, নেতা করবেন বলে রেখে দিয়েছিলেন বদন সুন্দরবাবু, সেটাই নিয়ে এলেন। দারোগা উঠে দাঁড়িয়ে বললেন, চলুন, আমি হেল্প করছি। কাপড়টাকে লম্বালম্বি মৃতদেহের উপর বিছিয়ে দিতে গিয়ে দেখা গেল মাঝখানের অনেকটা ঢাকা পড়ছে না ছেঁড়া থাকার কারণে। দারোগা বললেন, এহ, গুষ্টির তুষ্টি করে রেখেছেন। ফাঁকাগুলো টেনে টেনে বুঝিয়ে দিন। মুখটা ভালো করে মুড়ে রাখুন, যাতে এসেই দেখতে না পায়। বিরক্ত হওয়ার সত্ত্বেও বদন সুন্দরবাবু কাজটা করলেন। গুড, এখনো দুর্গন্ধ বের হয়নি। কথাটা বলেই দারোগা বললেন, ওই তো, বাচ্চাটা কি ওদের ছেলে? বোধহয় না, মেয়েটিকে দেখে মনে হয় না সে অত বড় ছেলের মা। দেখে যদি সব বোঝা যেত। দারোগা বললেন, কি যেন নাম? আগে বন্যা। বন্যা কিশোরটিকে নিয়ে সাঁকোর পাশে চলে এসে বলল, ডেকেছেন? বদন সুন্দরবাবু বললেন, একে নিশ্চয়ই তুমি চেনো না, ইনি আমাদের এই অঞ্চলের দারোগা বাবু, তোমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। বন্যা কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। দারোগা বলল, শোনো, এখানে একটা লাশ পাওয়া গিয়েছে, তুমি ভালো করে দেখে বলো তো চিনতে পারছো কিনা। এত লোক থাকতে আমাকে ডেকে পাঠালেন কেন? বন্যা মুখ তুলল। নিশ্চয়ই কারণ আছে, তুমি যদি দেখে মতামত দাও তাহলে সুবিধে হয়। কথাটা বেশ গম্ভীর গলায় বললেন দারোগা। কথাগুলো বলে নিজে এগিয়ে গিয়ে মৃতদেহের মুখ থেকে কাপড়ের আড়াল সরিয়ে দিয়ে দারোগা বললেন, এদিকে এসে দেখো। মুখ ফেরালো। সেই মুখে বিরক্তি স্পষ্ট। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বন্যা বলল, কোনোদিন যাকে চিনতে পারিনি, এই অবস্থায় তো তাকে চিনতেই পারবো না। তার মানে তোমার স্বামীকে তুমি কোনোদিন চিনতে পারোনি? না, তবে আপনি যাকে দেখতে বলছেন তিনি কে তা আমি জানি না। যাক চলে। দারোগা বদন সুন্দরবাবুর দিকে তাকালেন। বদন সুন্দরবাবু বললেন, শোনো বন্যা, আগেও তুমি মানতে চাওনি, তবু আরেকবার ভেবে দেখো। দরকার হলে ডেড বডির সামনে গিয়ে দেখো। তাতে কোনো লাভ হবে না বাবু। আমি আমার স্বামীকে কোনোদিন চিনতে পারিনি, কখনো চিনতে পারবও না। বন্যা মাথা নাড়ল। ওকে ওকে, কাজটা তাহলে অনেক সহজ হয়ে গেল। ঠিক আছে মেয়ে, তুমি এখন যেতে পারো, আর দরকার নেই, দারোগা বললেন। বন্যা এবার বদন সুন্দরবাবুর দিকে তাকালো। আবার যখন ফিরে এলাম তখন প্রতিদিনের কাজগুলো না হয় করে দিয়ে যাই। এই অবস্থায় তুমি কাজ করতে পারবে? বদন সুন্দরবাবু বিব্রত হলেন। কেন পারবো না? আমার তো কিছু হয়নি। না থাক, তুমি বরং কাল সকালেই এসো। যা বলবেন, আমি তাহলে যাই। কথাগুলো বলে আর দাঁড়ালো না বন্যা। কিশোরের সঙ্গে সে বাড়ির পথ ধরল।
দূরে দাঁড়িয়ে প্রাণেশ লক্ষ্য করেছিল বন্যা যেমন নিজে মৃতদেহের দিকে এগিয়ে যায়নি, তেমনি ওই কিশোরকেও কাছে যেতে দেয়নি। একটা হাত শক্ত করে ধরে রেখেছিল। ওদের চলে যাওয়া দেখতে দেখতে দারোগা জিজ্ঞাসা করলেন, আমি ভাবতেই পারছি না, ওই ডেড বডি যার, সে মেয়েটার স্বামী? আজ্ঞে হ্যাঁ, চেহারা যত বদলেই যাক, কথাটা ভুল নয়। তাহলে মেয়েটা অস্বীকার করলো কেন? আমিও তাই ভাবছি। মেয়েদের আমি ঠিক বুঝতে পারি না। শুনুন, এদিকে নিশ্চয়ই কোনো ঠেলা পাওয়া যাবে। তাকে না না, এই তল্লাটে কোনো ঠেলাওয়ালাকে আমি দেখিনি। খুব দ্রুত তথ্যটি জানালেন বদন সুন্দরবাবু। ঠিক আছে, আমি ফিরে গিয়ে একটা টেম্পো পাঠিয়ে দিচ্ছি। তাতে ওই লোকটা আর সাপের ডেড বডি তুলে দেবেন। আইডেন্টিফাই করা যায়নি বলে ওকে মর্গে পাঠিয়ে দেব। সাপটাকে নিয়ে বড় কর্তারা যা ইচ্ছে তা করবেন। শুনুন, লোকটার পরিচয় পাওয়া যায়নি বলার পর আপনারা যেন অন্য কথা বলতে মুখ খুলবেন না, ঠিক আছে? দারোগা গম্ভীর মুখে কথাগুলো বললেন। আপনি যেমন বলবেন, বদন সুন্দরবাবু বললেন। গাড়ির দিকে পা ফেলে এগিয়ে যেতে যেতে দাঁড়ালেন দারোগা। হ্যাঁ, একটা প্রশ্ন। লোকটাকে গিলে ফেলার পরেও দ্বিতীয় সাপটা ওকে উগরে বের করে দিল কেন বলুন তো? কারণটা কি? বদন সুন্দরবাবু মাথা নাড়লেন। তিনি কারণটা জানেন না। দারোগা আর দাঁড়ালেন না। তিনি চোখের সীমার বাইরে চলে যাওয়ার পরে আরেক উপদ্রব শুরু হলো। কোথা থেকে প্রায় 1 ডজন কাক উড়ে এসে সাপটার কাছে বসে চিৎকার করতে লাগলো। কেউ কেউ সাহস করে এগিয়ে গিয়ে ঠোকরাতেও লাগলো। কিন্তু কাপড়ে ঢাকা লোকটির মৃতদেহের দিকে ওরা লক্ষ্য করছিল না। বদন সুন্দরবাবু বললেন, এ তো মহা মুশকিল হলো। বেটারা খবর পায় কি করে? এদের চিৎকার শুনতে পেলে আরো কাক এসে যাবে। প্রাণেশ এগিয়ে এসে বলল, ওপাশে একটা চওড়া তক্তা পড়ে আছে, ওটা দিয়ে চাপা দিয়ে দেব? তাই দাও, আড়ালে থাক, দেখতে না পেয়ে যদি কাকগুলো উড়ে যায়। বদন সুন্দরবাবু এগিয়ে গিয়ে চেয়ারে বসলেন। একটা নয়, দুটো তক্তা দিয়ে সাপটাকে আড়াল করা গেল। কাকগুলো খানিকক্ষণ চেঁচামেচি করে উড়ে গেল যে যেখান থেকে এসেছিল। দারোগা কথা রেখেছিলেন। একটা টেম্পোতে ড্রাইভার আর তার সহকারী 1.5 ঘন্টা খানেক বাদে এসে পৌঁছালো। সাপের উপর থেকে আড়াল সরালে ড্রাইভার মাথা নাড়ল। ওরে বাবা, কি বিশাল সাপ! ওকে কে মারলো? প্রাণেশ বলল, আমরা। বাপ রে বাপ, সাহস আছে তো খুব। আমরা দুজনে পারবো না, তোমরাও এসে হাত লাগাও। ওরা এগিয়ে গেল সাপটার দিকে। বদন সুন্দরবাবুর প্রয়োজন হলো না। ধরাধরি করে সাপটাকে টেম্পোতে তোলার পর প্রাণেশ বলল, ওই ডেড বডিটাকেও তুলতে হবে। সে পিছিয়ে গিয়ে মৃতদেহের উপর থেকে ছেঁড়া কাপড় সরিয়ে দিল। ড্রাইভার বলল, ওকে কে মারলো? সাপটা নাকি? কে কাকে মেরেছে আমরা তা দেখিনি, প্রাণেশ বলল। হারানচন্দ্রের মৃতদেহ মৃত সাপের পাশে তুলে ড্রাইভার ভ্যান চালিয়ে চলে যাওয়ার পর বদন সুন্দরবাবু বললেন, যাক, বাঁচা গেল। দুপুরে বদন সুন্দরবাবু অফিসের কর্তার সঙ্গে দেখা করতে মহকুমা অফিসে গেলেন। যদি ভোর ভোর যাত্রা করতেন তাহলে সন্ধে নাগাদ ফিরে আসার সুযোগ ছিল। তাই যাওয়ার আগে বলে গেলেন, সাবধানে থেকো, অন্ধকার নামলে আর ঘর থেকে বেরিও না। প্রাণেশ মাথা নেড়েছিল। যাওয়ার আগে যে ডাল ভাত ফুটিয়ে একটা তরকারি রেঁধেছিল তা বদন সুন্দরবাবু খেয়েছিলেন। খাওয়া দাওয়ার পর কাগজপত্র নিয়ে বসেছিল সে। তাদের উপর যেসব কাজের দায়িত্ব সরকার দিয়েছে তার পরবর্তী ধাপে কি করতে হবে সে কথা বদন সুন্দরবাবু ফিরে এলেই জানা যাবে। দিনটা গড়িয়ে গেল, চারধার চুপচাপ। সামনের খালের জল প্রায় স্থির হয়ে আছে। ওই জলের গভীরে সঙ্গী হারানো যে প্রাণীটি রয়েছে তার হদিশ এই মুহূর্তে পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু সূর্য ঢলে পড়বার প্রায় সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা শেয়ালেরা সাহসী হয়ে নিজেদের অবস্থান ঘোষণা করল। সেই চিৎকারগুলো একত্রিত হওয়ায় প্রাণেশের মনে হলো আর ঘরের বাইরে থাকার দরকার নেই। সে যখন বাইরে রাখা চেয়ার তুলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছে তখন একটা চিৎকার শুনতে পেল। কেউ বাবু বলে চিৎকার করছে। দ্বিতীয়বার বুঝতে অসুবিধে হলো না, চিৎকারটা কোনো নারীর কণ্ঠ থেকে বের হচ্ছে। ঘরে না ঢুকে বেশ অবাক হয়ে এগিয়ে গেল প্রাণেশ। একটু পরেই খালের ওপাশে বন্যাকে দেখতে পেল। জোরে পা ফেলে সাঁকোর উপর উঠে দাঁড়িয়ে সে ব্যস্ত চোখে চারপাশে তাকালো। এগিয়ে গিয়ে প্রাণেশ জিজ্ঞাসা করল, কিছু খুঁজছো?
ওরা কোথায় গেল? অদ্ভুত গলায় জিজ্ঞাসা করল বন্যা। কারা? অবাক হলো প্রাণেশ। যে দুটো মৃতদেহ এখানে ছিল। কেন, মানুষের মৃতদেহকে তো তুমি চেনো না। সাপের মৃতদেহ নিয়ে নিশ্চয়ই তুমি কিছু করবে না, প্রাণেশ বলল। দুহাতে মুখ ঢাকলো বন্যা, তারপর হাত সরিয়ে বলল, একবার প্রণাম করতে এসেছিলাম, আমাকে মুক্তি দিয়ে গেল তো তাই। অবাক হলো প্রাণেশ। একদম তো চিনতেই পারছিলে না, হঠাৎ মত বদলে ছুটে এলে প্রণাম করতে। মাথা নিচু করলো বন্যা। প্রাণেশ বলল, ভ্যানে করে তোমার স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে বোধহয় শহরের মর্গে নিয়ে যাওয়া হবে, দেখতে চাইলে সেখানে যেতে পারো। আমি তো সে কথা বলিনি, আমি সাপটাকে প্রণাম করতে এসেছি, তার জন্যই তো আমি মুক্তি পেলাম। কথাগুলো বলে সাঁকোর ওপর বসে পড়ল বন্যা। কি বলবে বুঝতে পারছিল না প্রাণেশ। খুব দ্রুত আলো নিভে যাচ্ছে পৃথিবী থেকে। বন্যাকে ফিরে যেতে হবে অনেকটা পথ। সে বলল, এবার বাড়ি ফিরে যাও। মাথা নিচু করে বসেছিল বন্যা। প্রবলভাবে মাথা ঝাঁকালো সে। যার একটাই অর্থ, সে ফিরে যাবে না। অন্ধকারে এখানে বসে থাকলে তোমার বিপদ হবে। মুখ তুলল বন্যা। বড়বাবু কোথায়? উনি নেই, শহরে গিয়েছেন, বলল প্রাণেশ। আমি এখানেই থাকি, আপনার কোনো অসুবিধা করব না, বন্যা নিচু গলায় বলল। মাথা খারাপ নাকি? বলা মাত্র কাছাকাছি শেয়ালের ডাক শোনা গেল। ঠিক আছে, আমি রান্নাঘরে বসে রাতটা কাটিয়ে দেব। বন্যা উঠে দাঁড়ালো। আপনার জন্য কি কিছু রাঁধতে হবে? না, প্রয়োজন উপেক্ষা করে বলল প্রাণেশ। দ্রুত এপারে এসে রান্নাঘরের দিকে চলে গেল বন্যা। রাত বাড়ছে আর অন্ধকার পাতলা হচ্ছে। আকাশ থেকে মায়াবী আলো নেমে আসছে পৃথিবীতে। প্রাণেশ ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল। এখন শুধু শেয়াল নয়, নানান ধরনের পশুর ডাক ভেসে আসছে। রান্নাঘরের দরজাটা একটু নড়বড়ে ছিল। বন্যা সেখানে কি করছে তা সেই জানে। শুতে হলে মেঝের উপর শুতে হবে। রাত হলেই ইঁদুর ঢোকে রান্নাঘরে। ঘুমিয়ে পড়েছিল প্রাণেশ। হঠাৎ একটা তীব্র আর্তনাদ কানে আসতেই তার ঘুম ভেঙে গেল। ধড়মড়িয়ে উঠে বসল সে। আর্তনাদ আর শোনা যাচ্ছে না। সমস্ত গায়ে কাঁটা ফুটল তার। এখন এই রাতে সে আর বন্যা ছাড়া এই চরাচরে কেউ নেই। তাহলে কি বন্যা চিৎকার করল? কোনো জন্তু কি ওই নড়বড়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে? ওকে ওই ঘরে থাকতে বলা খুব অন্যায় হয়েছে। বরং বদন সুন্দরবাবুর ঘরে যেতে বলা উচিত ছিল। ওই ঘরের দরজা খুব মজবুত। কোথাও কোনো শব্দ নেই। অপরাধ বোধ এবং কৌতূহল বেড়ে যাওয়ায় বিছানা থেকে নেমে লাঠিটাকে মুঠোয় ধরে অন্য হাতে দরজা খুলল সে। চারধার হালকা জ্যোৎস্নায় মাখামাখি। কোথাও কোনো শব্দ নেই। খুব সতর্ক ভঙ্গিতে রান্নাঘরের সামনে গিয়ে প্রাণেশ দেখল দরজা খোলা, ভেতরে কেউ নেই। অবাক হলো সে। এত রাত্রে বন্যা ঘর থেকে বেরিয়ে গেল কোথায়? তাহলে কি চিৎকারটা বন্যাই করেছে? সে সতর্ক চোখে চারপাশে তাকালো। এক পা এগোতেই দেখতে পেল দুটো শেয়াল দৌড়ে চলে গেল। না, কোথাও বন্যা নেই। একটু ইতস্তত করে সে বন্যার নাম ধরে বেশ কয়েকবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। আর বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে ফিরে দরজা বন্ধ করল প্রাণেশ। চেয়ারে বসে পড়ল সে। বন্যা কোথায় গেল? ভোরের আলো ফুটতেই লাঠি হাতে বাইরে এসে দেখল পৃথিবীটা যেমন ছিল তেমনই ঠিকঠাক আছে। সাঁকোর উপর দাঁড়িয়েও কিছু দেখতে না পেয়ে সে যখন স্বস্তির শ্বাস ফেলল, ঠিক তখনই এক টুকরো ছেঁড়া কাপড়কে জলের গায়ে পোতা খুঁটিতে আটকে থাকতে দেখল সে। চোখ বন্ধ করল প্রাণেশ। কাল সন্ধ্যায় বন্যার শাড়িতে এই কাপড়ই দেখেছে সে। আজ জলের কোথাও সেই শাড়ির বাকি অংশ দেখা যাচ্ছে না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস নদীর ধারে বাস এর শেষ পর্ব।
আশা করছি উপন্যাসটি আপনাদের সবার ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে আসব, শোনার আমন্ত্রণ রইল। নতুন গল্প আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।